বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ পনির বিজয় মিডিয়াকে সাথে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে আসি। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দেশের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপটে আমরা ছোটোখাটো একটি উৎকণ্ঠার মধ্যে আছি। হতাশা, নিরাশা এবং স্বপ্ন এবং আশা, তা নিয়ে আমরা বেঁচে আছি। আমি আসলে আপনাদেরকে বলবো, বর্তমান রাজনীতি এবং প্রেক্ষাপট এবং মব এবং গুজব ইত্যাদি ছড়ানোর একটা অপচেষ্টা চলছে। অকারণে কিছু বিভ্রান্তিকর তথ্য আমরা পাচ্ছি। কেন পাচ্ছি, কী কারণে পাচ্ছি সেটা আমরা জানি না। তবে কিছু কিছু জায়গায় মব সৃষ্টি করার অপচেষ্টা চলছে, একটি সুনামধন্য দলকে বদনাম করার অপচেষ্টাটা চলছে, সেটাও আমরা জানি। আর নববিপ্লবের পর 24-এর নববিপ্লবের পরে নতুন জাগরণ সৃষ্টি হবে, নতুন রাজনৈতিক দলের উত্থান হবে এবং গণতন্ত্রকামী মানুষের স্বপ্নগুলো পূরণ হবে। এই প্রত্যাশাটা দিয়ে কিন্তু 24-এর এই বিপ্লব বলুন, নব্য স্বাধীনতা বলুন এবং গণজাগরণ বা গণবিস্ফোরণের একটি প্রতিফলন বলুন, সব কিছুই 24-এর জুলাই, 36 জুলাই বিপ্লব। আশা কথা হলো, আমরা অনেক কষ্ট করে হলো আমাদের দেশে ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি, ফ্যাসিস্টদের অপশাসন থেকে এবং বিদেশি গোলামি থেকে আমরা মুক্তি লাভ করেছি। এ কারণে অনেকে বলে 24-এর নতুন স্বাধীনতা। আমি বলবো নববিপ্লব, গণতন্ত্রের বিজয়, আগামীর পথ চলার নিদর্শন। তবে তার আগে আন্তরিকভাবে স্মরণ করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছে। 52-র 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য আমাদের বহু বীর ছাত্র, আমি বলবো বাংলাদেশের বীর সন্তান জীবন দিয়েছে। 69-এর গণঅভ্যুত্থানটাকে আমরা ভুলে যাই, সেটাও মনে রাখতে হবে। আইয়ুব ইয়াহার নদী কাঁপিয়ে দিয়েছিল শহীদ আসাদেরা, তারাও জীবন দিয়েছিল এই গণতন্ত্রের জন্য। এরপর পথ ধরেই 71-এ মুক্তিযুদ্ধে জন্ম হয়। এটাকে আমরা বিভিন্নভাবে কারো এত কৃতিত্ব হিসেবে দাবি করতে দেখেছি। সেখানে কার কী ভূমিকা ছিল সেটা ইতিহাস জানে এবং যারা প্রবীণ ছিল তারা জানে, যারা বেঁচে আছে তারা এখনও জানে এবং যারা মারা গিয়েছেন তারা লিখে গিয়েছেন। সেই তর্কে আমি যাব না। আমি আসছি বর্তমান রাজনীতিতে বিএনপির করণীয় এবং বিএনপি বিরুদ্ধে কিছু গোষ্ঠী অপতথ্য, মিথ্যা তথ্য এবং বিভিন্ন রকম অভিযোগ তুলে ধরেছে। বিএনপিকে কেউ কেউ উড়িয়েও দিচ্ছে, কেউ কেউ হারিয়ে গেছেও বলছে। সবার উদ্দেশ্যে বলছি, ডাকসু নির্বাচন একটি ছাত্রদের রাজনীতি, ছাত্রলীগ নির্বাচন। ছাত্ররা আসলে প্রতীককে ভোট দেয়নি। ওনারা একজন ছাত্র নেতা, হয়তোবা ওনারা তাকে যোগ্য ভেবেছে, এই কারণে হয়তো ওনাকে ভোট দিয়েছে। কিন্তু এটাকে অনেকে জাতীয় নির্বাচনের সাথে গুলিয়ে ফেলেছে। সে ভুলটা আপনারা করছেন, একটু খেয়াল রাখবেন, এই ভুলটা করবেন না। একটু সহজ করে দিই, 14-তে 4টি সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 4টি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল। পাশাপাশি এরপরে গাজীপুরের নির্বাচনটা দেয়, সেখানেও তো এই ফ্যাসিস্টদের, ক্ষমতাসীনদের চরম ভরাডুবি হয়েছিল। কিন্তু এরপরে কিন্তু সংসদ নির্বাচনটা নিয়মতান্ত্রিক না হতে কিন্তু সেই নির্বাচনটা হয়নি। কিন্তু আওয়ামী লীগ যেভাবে জয়ী হয়েছিল। কিন্তু তাহলে একটা নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনটা আমরা যারা মিলাচ্ছি, তারা আসলে কি ভুল করছে কি না একটু ভেবে দেখা উচিত। তারপরে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহৎ একটি শক্তি। আমাদের মহান রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক, তিনি মেধা শ্রম দিয়ে গড়ে তুলেছিলেন এবং তিনি বাংলাদেশকে একটা কিছু উপহার দিয়েছিলেন। বাক স্বাধীনতা যে বস্তুটা ওই পাকিস্তানি আমলে ছিলই না, ওই আওয়ামী লীগ আমলের সময়ও বাক স্বাধীনতা ছিল না। নির্বাচন ব্যবস্থাটাকে প্রস্তাবিত তখনই করা হয়েছিল, যেহেতু তিনি জানতেন আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হবে। তারপরও হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স চুরি করতে বা ছিনতাই করতে আমরা দেখেছি, ইতিহাস সেটা মনে রেখেছে। তখনও 4টি সংবাদপত্র বাক স্বাধীনতা, গণতন্ত্র চর্চা ইত্যাদি ভুলে যান। বাকশাল কায়েম করুন, বাকশালে যে নির্বাচিত হবে, বাকশালের পতাকা তলে নির্বাচিত হবে, প্রেসিডেন্ট আপনিই থাকবেন বা প্রধানমন্ত্রী ওই আওয়ামী লীগের প্রধানই থাকবেন। সেটা ছিল এক ধরনের নির্বাচন।
তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বীর সেনারা, সেনা উপদেনের মাধ্যমে সেই ব্যবস্থাটা কি বদলে ফেলা হয়েছিল। এরপরে বলছি, এরপরও খন্দকার মোশতাক তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল, বিদেশি ষড়যন্ত্র ছিল, কিন্তু সেই খন্দকার মোশতাক বেশি দিন টিকতে পারেনি, বেশিক্ষণ টিকতে পারেনি। বিচারপতি সায়েম, তারপর খালেদ মোশাররফ আরেকটি ষড়যন্ত্র করেছিল এবং বাংলাদেশের পক্ষের সেনাবাহিনী কর্মকর্তাদেরকে উনি অ্যারেস্ট করেছিলেন। সেখানে আমাদের মহান নেতা তৎকালীন মেজর জিয়াউর রহমানও সেখানে ছিলেন, কিন্তু সিপাহী জনতা সেটা মানেনি। আমাদের মহান নেতাকে বিপ্লব ঘটিয়ে মুক্ত করেছিলেন এবং বাংলাদেশকে তার হাতে তুলে দিয়েছিলেন, এবং সেখান থেকে শুরু হয় গণতন্ত্রের চর্চা। বহুদলীয় গণতন্ত্রের সূচনা সেখান থেকে শুরু হয়। বাক স্বাধীনতা, মানুষের অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়ে দিয়ে গেছেন, এবং বাংলাদেশ যে স্বাধীন, মুক্ত স্বাধীন, দেশটাতে সবার, সেই ধারণা মানুষের মনে জন্ম দিয়েছিলেন এবং প্রচুর পরিমাণ সংবাদপত্র স্বাধীনভাবে লিখতে পেরেছিল। কার জন্য? মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। সেটা বিভিন্ন দেশের ভালো লাগেনি। যাকে যে ভয়ে, এই ফ্যাসিস্টদের মহারানী যে ভয়ে দেশে আসতে মানে তাকে দেশে আসার অনুমতি দেয়নি, রাজনীতি করার অনুমতিও দিয়েছিলেন। কিন্তু সে আসার কিছুদিন পরে আমাদের মহান নেতা বাংলাদেশকে যে বদলে দিতে পারতো, নতুন বাংলাদেশকে যে সৃষ্টি করতে পারতো, গণতন্ত্র, বাক স্বাধীনতা, অবাধ স্বাধীনতা, সংবাদপত্রের লিখনি, এটা উনি শিখিয়ে দিয়ে গেছিলেন। বেশি দিন টিকতে পারেনি, তবে উনি কিছু কাজ করে দিয়েছিলেন। নিজের হাতে কোদাল ধরেছিলেন, রাষ্ট্র মেরামতের জন্য নিজে রাস্তায় নেমে রাস্তা মেরামতের কাজ করেছিলেন। বহু পরিকল্পনা করে গেছেন, কিছু পর্যায়ক্রমে এরশাদ বাধ্য সেই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করেছিল। সেই ক্রেডিটটাই মাঝে মাঝে এরশাদের লোকজনরা নেয়, যে এরশাদ উন্নয়নমূলক করেছিল, কিন্তু উন্নয়ন এরশাদ করেনি। উন্নয়নটা জিয়াউর রহমানের রোড ম্যাপটাকে সে ফলো করেছে, কারণ বাধ্যতামূলক সেটা তাকে করতে হতো। এরপরে কত চড়াই উঠে পার হলো, আমাদের মহান নেত্রী বেগম খালেদা লড়াইটা করলো, গণতন্ত্রের জন্য লড়াইটা করলো, এবং আল্লাহর রহমতে এই আপসীর নেত্রী 86 বা 88-তে এরশাদ মার্কা নির্বাচনে তিনি যাননি, ঠিক আছে, একক নির্বাচন তিনি যাননি, তাদের সাজানো পাতা নির্বাচনে ফাঁদে তিনি পা দেননি, আপসীনী থেকেছিলেন। আর তখন বর্তমান ফ্যাসিস্ট তৎকালীন নেত্রী ক্ষমতার লোভ হোক আর বিরোধী দল কী হোক, সেই সব নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তার গায়ে একটা ট্যাগ লিখেছিল বেইমান। আমরা ছোট থাকতে শুনেছিলাম 86 বেইমান নৌকালের ভারত যান, এই স্লোগানটা ছিল। এরপরও বলছি, 90-র গণ আন্দোলন, স্বৈরাচার পতনের পর জনগণ বুঝতে পেরেছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল অবশ্যই যোগ্য দাবিদার। জনগণ গণরায় দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছিল। এরপরে 96-তে তো দোসরের মহারানীর গল্পটা আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন, অনেকে মনে রাখতে চান না, অনেকে মনে রাখেননি। ভুল টুটি ক্ষমা চাই, একটা ভোট ভিক্ষা চাই। স্লোগানটি মনে রেখেছেন? স্লোগানটি মনে রাখেননি। ভুল ত্রুটি ক্ষমা চাই, একটা ভোট ভিক্ষা চাই। কি ছিল তাদের ভুল ত্রুটি? কি কারণে তিনি ক্ষমা চেয়েছিলেন? তিনি না মহারানী? বেগম খালেদা জিয়া তথা বিএনপির কোনো বক্তব্যে আজ পর্যন্ত শুনেছিলেন যে ভুল ত্রুটি ক্ষমা চাই, ভোট ভিক্ষা চাই? বিএনপি তো ভুল করেই নেই, ত্রুটি তো করেই নেই, ক্ষমা চাওয়ার তো প্রশ্নই আসে না, গেল এটা। এরপরও বলছি, চড়াই উত্তরাই পার হয়েও বেগম খালেদা জিয়াকে টলানো যায়নি। আমাদের একজন নেতা, মহান নেতা, আমরা তাকে ভাই বলে ডাকি, জনাব আরাফাত কোকোর জীবনটা চলে গেল এই ফখরুদ্দিন সরকারের নির্যাতনের কারণে। আমাদের মহান আল্লাহ অনেক সহায় ছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার অত্যাচারটা সহ্য করে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। আগামী বাংলাদেশটা সুন্দর করবে এই প্রত্যাশায় হয়তো, তার জন্য আমরা শুভকামনা করছি। বেগম খালেদা জিয়া এখন সুস্থ আছেন, এই জন্য শুভকামনা করছি। এরপরও বলছি, বিএনপির বর্তমান রাজনীতি, বর্তমান প্রেক্ষাপটগুলো কি হচ্ছে। ত্যাগীরা দূরে আছে, ভোগ বিলাসে মত্ত যারা, তারা কাছে আসে। একটি কথা বলবো, আপনারা কেউ মানেন বা না মানেন, 5ই আগস্টের আগে আমরা বিএনপির এত নেতা দেখিনি, 5ই আগস্টের পরে আমরা যেই পরিমাণ নেতাদের দেখতে পাচ্ছি, বাংলাদেশের প্রতিটি জায়গায় ব্যানার ফেস্টুনে ভরে গেছে, ইমুক নেতা, অমুক নেতা, এই নেতা, সেই নেতা।
এখন কথা হলো ভাই, আমরা নেতাদেরই দেখছি। আরে একটি দলে যদি সবাই নেতা হয়, কর্মী হবে কে? আর কর্মী না থাকলে ভোট দিবে কে? সেটা আমার বোধগম্য হচ্ছে না। আমরা আবার বলছি, ফ্যাসিস্টদের পতনের কারণ ফ্যাসিস্টদের নেতাগিরিদের কারণে ফ্যাসিস্টদের পতন তো হচ্ছে। আমরা অতিমাত্রা যেন সবাই নেতা না হয়ে যাই, আমরা কর্মী হওয়ার চেষ্টা করি, জিয়ার সৈনিক হওয়ার চেষ্টা করি, এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করি, আরও সুদৃঢ় করি, সে প্রত্যাশাটি আপনাদের সামনে করছি। এরপরও বলছি, আসলে না বললেই হয় না, বলছি শুধুমাত্র এটুকু কথা বলছি, বিভিন্ন দল, কারো বিশেষ করে নাম বলবো না, তারা কিন্তু দল গোছাচ্ছে, তারা সন্ত্রাস চাঁদাবাজির দিকে পা বাড়াচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে দল গঠনের জন্য ভূমিকা রাখছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু নেতারা নেতাগিরি নিয়ে ব্যস্ত আছে। কে ওই আসনে এমপি হবে, এক একটি আসনের জন্য 8 জন 10 জন 20 জন করে ফেস্টুন ব্যানারে চেয়ে দিয়েছে যে আমি এমুকের এত নাম্বার সংসদীয় আসনের নমিনেশন চাই, আমি এমুক আসনের প্রত্যাশী, আমি এই প্রত্যাশী। তারা এটাই বলছে। কিন্তু আমরা কিন্তু মাঠে ময়দানে ভোট সংগ্রহ করার জন্যে, জনগণের হয়ে কাজ করার জন্য এমন নেতা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। সভা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকছে, বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করার মধ্যে সীমাবদ্ধ থাকছে, কিন্তু জনগণের দরজায় কেউ দাঁড়াচ্ছে না। আমি আবার বলছি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, চাঁদাবাজিটা কিন্তু বন্ধ হচ্ছে না। ফ্যাসিস্টদের রেখে যাওয়া আস্তানার মধ্যে চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজিটা করছে কে করছে ভাই চাঁদাবাজিটা? প্রশ্নটা আপনার কাছে, উত্তরটা আপনারা দিবেন, এই উত্তরটা আমি দিলাম না। প্রত্যাশার প্রাপ্তির সাথে জনগণ শিক্ষিত। একটা সময় বাংলাদেশের শিক্ষার হার অনেক কম ছিল, এখন শিক্ষার হার অনেক বেশি। বাংলাদেশের জনগণ শুধু শিক্ষিত না, সচেতনও বটে। আবার বলছি, অত্যাচারিতও বটে। গণতন্ত্র পায়নি, সে অভিজ্ঞতাটা বাংলাদেশের মানুষের আছে। এখন তারা যোগ্য নেতৃত্ব চাচ্ছে, যোগ্য দল চাচ্ছে, জনগণের কল্যাণে কাজ করবে, এমন দলকেই তারা হয়তো বেছে নেবে। এখন এমন দল কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে হয়ে উঠতে পেরেছে? আপনাদের কাছে প্রশ্ন। ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায়, ইউনিয়নের নেতার তো অভাব নেই। জনগণের কল্যাণে কাজ করছে এমন নেতা কয়জন আছে? আমরা কি দেখেছি এমুক নেতারা গিয়া 20 জন 50 জন 100 জন দুস্থর জন্য কল্যাণে কাজ করছে? একটা সেতু হয়নি, একটা কালভার্ট হয়নি, সেই উদ্দেশ্যে কাজ করছে। রাস্তাঘাটগুলো অব্যবস্থাপনা পড়ে আছে, সেই উদ্দেশ্যে কাজ করছে। আপনারা দেখেছেন? তারা কি সক্রিয় ভূমিকা নিয়েছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, ফুটপাতগুলো দখল হচ্ছে, দখল করে কে কে চাঁদা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখেছেন? দেখেননি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর দোষ দিয়ে লাভ আছে? আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করে, কিন্তু একদিক দিয়ে যায়, আরেক দিক দিয়ে সেটা হয়ে যায়। আমি আবার বলছি, আমি জনদুর্ভোগ নিয়ে কিছু রিপোর্ট করি। ফুটপাত, জনদুর্ভোগ, যানজট ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি কিছু সংবাদ করি আপনাদের জন্য। দুর্ভাগ্য বলেন বা সৌভাগ্য বলেন, আসলে 700 800 1000 1200 ভিউ হয়, 1200 মানুষ দেখে, কিন্তু কিছু কমেন্টস করে না। ভাই, আমরা বর্তমান মোবাইলের যুগে বিনোদনটাকে নিয়ে পড়ে থাকি, অনেকে ক্রিয়াঙ্গনটা নিয়ে পড়ে থাকে, কিন্তু এই দুর্ভোগগুলো নিয়ে আপনাদের তেমন কোনো অভিমত বা আমরা দেখতে পাই না। কিন্তু আপনারা হয়তো খেয়াল করে রাস্তায় যখন বাইরে বের হন, তখন দেখেন অসহনীয় যানজট, রাস্তাঘাট নোংরা, ভাঙাচোরা। সেটা বলেন, ইস ভাঙাচোরা রাস্তা, এই দেশের কিছু হবে না, এই কথাটা বলেন। কিন্তু আমরা যখন নিউজ করি, নিউজের ব্যাপারে আপনারা উদাসীন, আপনারা বিনোদন নিয়ে ব্যস্ত থাকেন। তাহলে আপনারা যদি এই দুর্ভোগগুলোর জন্য আপনারা কমেন্টস না করেন, আপনারা আপনাদের কথাগুলো না জানান, এই দুর্ভোগগুলো কি কমবে? আমি এ পর্যন্ত কিন্তু অনেকগুলো দুর্ভোগ নিয়ে প্রতিবেদন করেছি। বাবুবাজার, নয়াবাজার, দয়াগঞ্জ, শনিয়াকড়া, যাত্রাবাড়ি, ধোলাইপাড়, জুরাই, বিভিন্ন জনদুর্ভোগ আপনাদের সামনে তুলে ধরেছি। ডেমরা থানার সাথে রাস্তাটাও তুলে ধরেছি। জুরাইনের ওই যে পাইপ রাস্তা বলা হয়, সেই রাস্তার ব্যাপারে আমি আপনাদের সামনে সচিত্র ভিডিওগুলো তুলে ধরেছি, কিন্তু আপনারা অনেকে দেখেছেন, কোনো মতামত দেননি, তাই সেই কাজগুলো যেভাবে সেভাবেই পড়ে আছে। আপনার দুর্ভোগ কিন্তু কমছে না,
শনি একটা যানজট কিন্তু আপনারা কমাতে পারেননি। শনি একটার যে এত ছোট রাস্তার মধ্যে বাজার, অবৈধ বাজার বসে আছে, সেটা কিন্তু আপনারা বন্ধ করতে পারেননি। এবং ওই খাল মেরামতের জন্য সাইডে যে একটা খাল আছে, সুয়ারেজ খাল, সেটা মেরামতের জন্য সরকার বাজেট নিয়েছে এবং সেই খালটা যেভাবে আসলে সেভাবে পড়ে আছে। কিছু জায়গায় পরিষ্কার হলো, বেশিরভাগ জায়গায় নোংরা, ময়লা, আবর্জনা, ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা এবং ডায়রিয়ার প্রাদুর্ভাব হয় যেখানে, সেভাবেই পড়ে আছে। কিন্তু আপনাদের সেই সময়টা নাই। দুর্ভোগ চলছে, দুর্ভোগ চলবে। আমি একজন ছোটখাটো সাংবাদিক, আপনাদের জন্য কী করতে পারবো? তবে আমি আপনাদের সজাগ করতে পারবো, আপনাদের কাছে প্রতিবেদন তুলে ধরতে পারবো, কিন্তু আপনাদের সারাটাও লাগবে। আমি যখন লাইভ করলাম, আমি যখন কোনো ভিডিও করলাম, দেখা গেল কিছু লোক দেখছে, কোনো লাইক, কোনো কমেন্টস, কোনো কিছু নাই। এতে করে কি সমস্যা কমবে? অবশ্যই কমবে না। আপনারা ভাবছেন ওকে ওকে কমেন্টস করলে কি হবে? আরে আমাকে কেন কমেন্টস করবেন? আপনি আপনাকে কমেন্টস করবেন, আপনি আপনার জন্য শেয়ার করবেন, আপনি আপনার জন্য ফলো করবেন, আপনি আপনার জন্য বলবেন যে এই রাস্তাটা আসলেই ভালো না, এই যে দুর্ভোগটা হচ্ছে, এই দুর্ভোগটাকে দূর করা উচিত। কিন্তু আপনাদের সেই সময়টা নেই, তাই ভোগান্তিও কমছে না, আর চাঁদাবাজিও বন্ধ হচ্ছে না, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হচ্ছে না, আধিপত্য বিস্তারটাও চলছে। কিন্তু আপনারা চুপ করে আছেন, মনে মনে নীরবে ভোট দিবেন, নীরব বিপ্লব ঘটাবেন। কেন বিপ্লব নীরবে ঘটায় কেউ? বিপ্লবটা সরবে ঘটাতে হবে, বিপ্লবটা গর্জন দিতে হবে, বিপ্লবটা অর্জন করতে হবে। নতুন বিপ্লব, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত বাংলাদেশি বিপ্লব। সেই বিপ্লবটা এখনো বাকি আছে। ভোটের অধিকার পেয়েছে, এখনো ভোট দেয়নি, ভোট দিতে হবে। ভাতের অধিকার আমাকে দে, বেকারত্বের অভিশাপ মুক্ত করে আমাকে সেই বাংলাদেশটা দে। কোটি 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 হাজার হাজার কোটি কোটি ডলার পাচার হয়ে গেছে। যেই টাকাগুলো যদি পাচার না হতো, আমাদের বেকারত্ব থাকতো না, আমাদের অভাব থাকতো না, আমাদের দারিদ্র অনেকটা বিমোচন হয়ে যেত। আমরা মুক্ত, স্বাধীন হয়ে, স্বাবলম্বী হয়ে বিশ্বের দরবারে মাথা তুলে আরো শক্তিশালীভাবে দাঁড়াতে পারতাম। সেই কথাগুলো এখন আপনারা বলবেন না, কবে বলবেন? যে কোনো একটি সরকার কাঁধে ভর করার পরে তখন বলবেন? তখন বললে লাভ হবে না। এখন আপনার হাতে সময়, এখন আপনার কাছে সর্বোচ্চ ক্ষমতা, ভোটটা আপনার মুঠোর মধ্যে আছে। আপনাকে এখন সরব হতে হবে, আপনাকে এখন সোচ্চার হতে হবে, আপনাকে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে হবে, আপনাকে অপরাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে। তা তবেই আমরা যারা সাংবাদিক আছে, সাংবাদিকতার বিরুদ্ধে কথা বলতে হবে, তবেই না দেশ এগোবে। নইলে দেশ আস্তে আস্তে অন্ধকারের দিকেই যাবে। আবার গোলামী শৃঙ্খলে বন্দী হয়ে যাব, আবার গণতন্ত্র যে কোনো একটি দলের হাতে বন্দী হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। আমি আবার বলছি, নতুন পুরাতন সকল দল তারা আবার নির্বাচনের কাজেই ব্যস্ত আছে, কিন্তু বিশেষ একটি দল তারা কিন্তু ঘর গোছাচ্ছে, তারা কিন্তু জনগণের কাছে যাচ্ছে, তারা জনগণকে একত্রিত করছে। তাদের কাজে যদি তারা সফল হয়ে যায়, তখন বড় দলের তকমা পাবেন, বড় দলের ট্যাগ লাগাতে পারবেন, ক্ষমতাটা অন্য কেউ নিয়ে চলেও যাবে। তখন বলবেন হায় হায়, আফসোস আফসোস। এখনই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, বিভক্তি সৃষ্টি করছেন। এমুক আসনে আমি পাবো, এমুক আমার দল, এই গ্রুপ আমার, সেই গ্রুপ আমার, যুবদল আমার, ছাত্রদল আমার, স্বেচ্ছাসেবক দল তোর, এবং কৃষক দল, শ্রমিক দল তোর। এভাবে ডিবেট সৃষ্টি করছেন। এতে করে দল অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ভবিষ্যৎটা ভালো দেখা যাচ্ছে না। আমি আবার বলবো, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়ার সৈনিক হিসেবে নিজেকে দাবি করি। জিয়ার সৈনিকরা যারা ত্যাগী ছিল, যারা অত্যাচারিত ছিল, যারা লাঞ্ছিত ছিল, যারা অপমানিত ছিল, তাদেরকে দলে আসুন। এবং আমি সকল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে আহ্বান করব, এখন জনগণের কাছে যান। এখন বিভক্ত করা, বিভক্তি মানে দল, একটি এলাকায় চারটি দল, চারটি গ্রুপিং করার সময় এখন না। এখন সবাই মিলে বিশেষ হয়ে বিএনপির জন্য কাজ করার সময় জনগণের কাছে যেতে হবে। না হলে জনমত কিন্তু ঘুরে গেলে যেতেও পারে। চাঁদাবাজি, কে আগামীতে এমপি হবেন, কে আগামীতে মন্ত্রী হবেন, কে আগামীতে মেয়র হবেন, কে আগামীতে কাউন্সিলর হবেন, সে চিন্তাটা বাদ দিন। রাষ্ট্র ক্ষমতা যেতে না পারলে, জনগণ যদি আপনাদের বিরুদ্ধে চলে যায়, তখন আপনি মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী হওয়ার কথা চিন্তাও করতে পারবেন না, যদি জনগণের কল্যাণে এখন থেকে কাজ না করেন। বহু জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আমি আবার বলছি, কে করছে চাঁদাবাজি? ফ্যাসিস্টরা তো পালিয়ে গেছে, আর কে করবে চাঁদাবাজি? কারা করছে চাঁদাবাজি? আর কেউ চাঁদাবাজি না করেও
দেশ ছাড়া। যাত্রাবাড়ির একজন বিএনপিকে যে ধরে রেখেছিল দু একজনের মধ্যে যুবদলের একজন নেতা ফাহিম আহমেদ, সে চাঁদাবাজি নাও করে চাঁদাবাজি মামলা খেয়ে এখন মাথা নিচু করে চুপচাপ ঘরে বসে আছে। একজন জাদ্রেল নেতা, একজন ত্যাগী নেতা, তার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা অপবাদ এবং চাঁদাবাজি মিথ্যা মামলাটা যে করা হলো, তার পক্ষে গিয়ে আমরা কেউ দাঁড়াইনি। এমন সব যোগ্য নেতাগুলো এখন কিন্তু কিছু অদৃশ্য হাতের কারসাজির কারণে কিন্তু তারা হারিয়ে যাচ্ছে। তাদেরকে যদি রাখতে না পারে, দল কিন্তু থাকবে না, ভোটের মাঠ কিন্তু গরম হবে না, এবং জনগণ কিন্তু উল্টো পথে গেলেও যেতে পারে। তখন কি করবেন আপনারা? মেয়র হবেন, কাউন্সিলর হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন? কিছুই হতে পারবে না। 0 শূন্যটা দেখা যাবে। এখনো বলছি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জিয়া মঞ্চের যাত্রাবাড়ি থানার সিনিয়র যুগ্ম হবে। জিয়া মঞ্চ মানে জিয়ার সৈনিক। জিয়া মঞ্চ সন্ত্রাস করে না, জিয়া মঞ্চ চাঁদাবাজি করে না, জিয়া মঞ্চ জনগণের হয়ে কাজ করে, জনগণকে একত্রিত করার চেষ্টা করে, জিয়ার আদর্শগুলো তুলে ধরে। এই জন্য জিয়া মঞ্চের নাম ডাক নেই, তাতে আমাদের চুল পরিমাণ ভ্রুক্ষেপ নেই, আক্ষেপ নেই। কারণ জিয়ার সৈনিক হিসাবে নিবেদিত প্রাণ হয়ে নীরবে প্রচার বিনিময়ে কাজ করতে পারবো। জিয়ার সৈনিক হয়ে জিয়ার কথাগুলো বলবো, বেগম জিয়ার আপসীর নেতৃত্বের কথাগুলো তুলে নেবো, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে আগামীর বাংলাদেশ কেমন হবে সেইভাবেই কথা বলবো। কেউ আমাদের পছন্দ করুক বা না করুক তাতে কিছু আসে যায় না। জিয়ার সৈনিকদের কোনো দল লাগে না। জিয়ার সৈনিকরা এক একজন জিয়ার সৈনিক নিজেরাই এক একটি দল। আমাদের জিয়া মঞ্চে কোনো গ্রুপিং নেই, কোনো বিভক্তি নেই, চাঁদাবাজি নেই, সন্ত্রাস নেই, মানুষের কোনো অভিযোগও নেই, কিন্তু আমাদের কোনো দামও নেই, তাতে আমাদের কোনো আক্ষেপও নেই। ভাইজান, আসুন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী গড়ে তুলি এবং জনগণের কাছে পৌঁছাই, নিজেদের মধ্যে বিভক্তি দূর করি, নিজেদেরকে জিয়া সৈনিক হিসেবে গড়ে তুলি, জনগণের হয়ে কাজ করি, চাঁদাবাজি সন্ত্রাস থেকে অবশ্যই দূরে থাকি, 1000 হাত দূরে থাকি, জনগণের অধিকার আমরা জনগণের তুলে দিই, বাক স্বাধীনতা তাদেরকে ফিরিয়ে দিই, এবং মব সৃষ্টি যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারা অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং যারা সন্ত্রাসকে লেলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আইনের শাসনটা প্রতিষ্ঠা এখনই করতে হবে, তবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পথটা সুগম হবে। আসুন জনগণের জন্য কাজ করি, বিভক্তি দূর করি। ভাই, যেই অগ্নি হোক সে তো জিয়ার সৈনিকই হবে, আপনি হন আর সে হোক, কিন্তু সবাইকে মিলিতভাবে তারেক রহমানের নির্দেশটা পালন করতে হবে, এবং যারা সন্ত্রাস চাঁদাবাজি করছে তাদেরকে ধরিয়ে দিতে হবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। তবে আগামীতে ক্ষমতা যাওয়ার স্বপ্ন আপনি দেখলেও দেখতে পারেন, না হলে কিন্তু সময় কিন্তু ভালো না, আপনারা কিন্তু অনেকেই জানতে পারছেন না। তাই এখনই ক্ষমতার মোহটা ছেড়ে দেন, ক্ষমতা বসে থাকার লোকটা ছাড়েন, এবং জনগণের কাতারে গিয়ে দাঁড়ান। জনগণের কাছে যদি কোনো ত্রুটি থাকে, ত্রুটির জন্য আপনারা নমনীয় হন এবং জনগণ কল্যাণের কাজটা করুন, তবেই জনগণের ভোটটা বাংলাদেশ জাতীয় দল পাবে। তা না হলে নেতা হতে পারবেন, কিন্তু একটা সময় সেই ভ্যালুটা থাকবে না। জেল খেটেছেন, জুলুম সয়েছেন, অত্যাচারিত হয়েছে, সেই মর্যাদা কিন্তু আর থাকবে না। তখন কি করবেন? যা হোক, সর্বোপরি ভোগান্তিটা বললাম, আর বিশেষ একটি দল, তার নাম বললাম না, তবে নীরব চাঁদামির বিরুদ্ধে বলেছি। তবে ক্রীড়াঙ্গন বাংলাদেশ ক্রিকেট দল কালকে অবিস্মরণীয় একটি জয় পেয়েছে, তবে আমাদের জয়টা আরও বড় হওয়া উচিত ছিল। ওপেনিং জুটিটা আমাদের খুব ভালো করেছে, মিডল অর্ডারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের বোলাররা যদি ভালো বল করতে না পারতো তাহলে কালকে হয়তো ম্যাচটা জিততে পারতাম না। তারপরও এখন আমাদের অন্যের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সেমিফাইনালে যাওয়ার জন্য, কিন্তু এটা হতে পারতো না। শ্রীলঙ্কার কাছে আমরা যে চরমভাবে আমাদের ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছি, আমরা আফগানিস্তানের কাছে ব্যাটিং ব্যর্থতারই পরিচয় দিয়েছি, এটা কেউ মানে না পারেন। বর্তমান আধুনিক যুগে টি-20তে 150-55 কোনো রান না, 200 রান যেখানে নিরাপদ না, সেখানে আমরা 150-55 বোলারদের কৃতিত্ব করতে পেরেছি। এখানেও আমরা ভুলটা করেছি, আমরা একটা বোলার কম নিয়ে খেলেছি, নাহলে আর কম রানে তাদেরকে আটকে দিতে পারতাম। আমি বুঝতে পারছি না, শামীম পাটোয়ারি বা আরেকজন পার্ট টাইম বোলার ওপেনিং ব্যাটসম্যান করেছে,
তার কাছ থেকে তাকে দিয়ে বোলিং করাবো, সেটা আমরা আসলে আশা করতে পারিনি। আমাদের অবশ্যই জাকের আলী অনিক বা সোহান দুজন থেকে একজনকে বেছে নেওয়া দরকার ছিল। ওখানে অবশ্যই মাহাদিকে বা অন্য একটা বোলারকে আনা দরকার ছিল, তাহলে আমাদের জয়টা সহজ হতো। আসা যাক ক্রিয়াঙ্গন নিয়ে কিছু কথা না বললে আসলে হয় না। বাংলাদেশের 53 বছর স্বাধীনতার, 54 বছর আগামীতে হবে। 53-54 বছর বয়সে আমাদের অর্জন কি? আমাদের একটি অলিম্পিক শিরোপা নেই। একটি একটি সাপ শিরোপা আছে, এবং এই সার্ক এবং যে সাপের শিরোপা যে জিতিয়ে দিয়েছে আমাদের সেরা খেলোয়াড় আমিনুল হক, তাকে কিন্তু জেল খাটতে হয়েছে। তার অর্জনটা কিন্তু তাকে বাঁচাতে পারেনি। সে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিল, তাই কারণে জেল হয়েছে। আসা যাক সাকিব প্রসঙ্গ, মাস্টারি প্রসঙ্গ কিছু বললে আপনারা হয়তো অনেকে বলবেন, আমাদের দেশে কিন্তু আরেকজন মাস্টারি জন্ম হয়নি, আমরা কিন্তু আরেকজন সাকিব জন্ম হয়নি, কিন্তু তারা ফ্যাসিস্টের দোষর ছিল। কেন ছিল জানেন? আপনি জানেন, কনক চাপা কিন্তু 15-16 বছর কোনো গান করতে পারেনি। আসিফ আকবর কিন্তু গান করতে পারেনি। বহু বিএনপিপন্থী খেলোয়াড়, আমিনুল হকের কথা জেলে গেছে, বহু বিএনপিপন্থী সংগঠক, তারা কিন্তু মাঠে নামতে পারেনি। বহু তারকা খেলোয়াড় শুধুমাত্র বিএনপি হওয়ার কারণে তাদের কেরিয়ার শেষ হয়ে গেছে। সেই হকি খেলোয়াড় হোক, ফুটবল খেলোয়াড় হোক, টেবিল টেনিস খেলোয়াড় হোক, যেই হোক, শুধু বিএনপি পন্থী হওয়ার কারণে তারা হারিয়ে গেছে। এখন সাকিব আর মাশরাফিরা কিন্তু দেখেছে, তারা না চাইলেও এই ফ্যাসিবাদের সাথে আতাত করা লাগছে জাতীয় দলের সাথে থাকার জন্য। যদি তারা প্রতিবাদ করতো, এই মাশরাফি আর সাকিব যে দুজন তারকা জন্ম হয়েছে আমার স্বাধীনতা 53 বছর বয়সে, এই দুজনকে আমরা পেতাম না। আমরা কিন্তু সেটা দিচ্ছি, তাদেরকে ধিক্কার জানাই, তাকে ঘৃণা জানাচ্ছি। আর তারা যদি তখন প্রতিবাদ করতো, তাদের দোসরের পক্ষে না থাকতো, তাহলে এই সাকিব মাশরাফি থাকতো না, আসিফ আকবর বা কনক চাপাদের মতো তারাও হারিয়ে যেত কালের আবর্তে। আমরা সেটা চিন্তা করিনি। তারা আওয়ামী লীগ কেন করেছে? তাদেরকে এই করো সেই করো। একজন সাকিব বাংলাদেশ কত বছর পর জন্ম দেবে? একজন সাকিব থাকলে 10 জন সাকিব জন্ম দিত, একজন মাশরাফি থাকলে 10 জন মাশরাফি জন্ম দিত। রাজনীতিকে বাদ দিয়ে দেশের জন্য, জাতির জন্য তারা যে সম্মান বয়ে এনেছে, আর কবে হবে বাংলাদেশে একজন বিশ্বসেরা অলরাউন্ডার যে 3 ফর্মেটে 1 নাম্বার হতে পারবে? নড়াইল এক্সপ্রেসকে আরেকটা জন্ম হতে পারছে? পেরেছে? পারেনি। কাটার মাস্টার মুস্তাফিজ আছে, সে নিজেকে রাজনীতি থেকে সরিয়ে রেখেছে, কিন্তু শোনা যাচ্ছে তিনি পাপনের আস্থাভাজনও ছিল। মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তারা কিন্তু পাপনে আস্থাভাজন ছিল। মাহমুদ আল রিয়াদটা কিন্তু পাপনে আস্থাভাজন ছিল। তারা কিন্তু বিএনপি পন্থী ছিল না, তারা কিন্তু বিএনপির হয়ে কথা বলেনি। তারা হয়তো সাকিব আর মাশরাফি সশরীরে ছিল, আর তারা কিন্তু নীরবে, তারা ওই যেভাবে বলেন পাপনের তো সম্মতিটা করে গেছে, সেটা হয়তো অনেকে জানেন না, আমরা জানি। আর মাশরাফি আর সাকিব কি ইচ্ছে করে এমপি হয়েছে? তাদেরকে এমপি বানানো হয়েছে যদি আমার কথায় না চলো কেরিয়ার শেষ। তুমি সাকিব শেষ, তুমি মাশরাফি শেষ। সাকিব তো সরাসরি কতবার নিষিদ্ধ হয়েছে ঘরকিগুলো প্রতিবাদ করার কারণে। মোহামেডানের হয়ে খেলার সময় 3 ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছে। পাপনের সাথে তর্ক করার জন্য তখনও তিনি নিষেধাজ্ঞা হয়েছে। এবং পাপনের সাথে নিষিদ্ধ কীভাবে হয়েছে? পাপনের সাথে তর্ক করার কারণে, ওই যে মাস্টার প্ল্যান, জঘন্য রাজনীতির কারণে সাকিবকে ঘুষ সেধেছিল, ঘুষ নিয়ে সেই কারণে সে 1 বছর নিষিদ্ধ হয়েছিল। সাকিব কিন্তু ফিরে এসেছে, সাকিব কিন্তু আমি ফ্যাসিলিটিটা ছাড় দেয়নি, কিন্তু সর্বশেষ দেখলো নিজের কেরিয়ার বাঁচানোর জন্য তাদের কথা মতো না চললে আমার কেরিয়ারটা শেষ হয়ে যাও। আরেকজন সাকিব জন্ম হয়নি, তাই বাংলাদেশ ক্রিকেট কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছি, আমাদের বর্তমান যে ব্যাটিং দশা, তানজিদ আর জন্ম হয়নি। আমাদের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে হবে। ক্রীড়াঙ্গনটাকে আবার মাথা জানিতে আমাদের অলিম্পিকে আমাদের পদক চাই, এশিয়ান গেমসে আমাদের পদক চাই, সাপের পদক আমাদের দরকার নেই, যথেষ্ট হয়েছে। সাপের বহু পদক জিতেছি আমরা, আমাদের কমনওয়েলথের পদক চাই। এই জন্য ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে হবে যোগ্য লোক, যোগ্য নেতৃত্বে এবং দক্ষ, বঞ্চিত, প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে আনতে হবে, তাদেরকে সকল সহযোগিতা করতে হবে, তাদেরকে গড়তে হবে। ওই এমুক কোচের আত্মীয়, এমুক কর্মী, এমুক সংগঠকের আত্মীয়, এই মার্কার লোক দিয়ে বাংলাদেশ ক্রীড়াঙ্গন দাঁড়াবে না।
আমাদেরকে আরও সাকিব চাই, আমাদের আরও আশরাফুল চাই, আমাদের আরও মাহমুদুল্লাহ চাই, তেমনি আমাদের আরও তামিম ইকবালও চাই, আরও মাস্টাফি চাই, তেমনি আমাদের সাগরও চাই, তেমনি আমাদের মহিলা ফুটবলার যারা আছে তাদের মতো আরও বহু তারকা খেলোয়াড় চাই এবং অলিম্পিকের পদক চাই। এই প্রত্যাশায় আমি কাউসার আহমেদ পনির বিদায় নিচ্ছি। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি লাইভে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।